অনেক গুণী মানুষজন, এখানে অনেক গুণী মানুষজন, আমার চাইতে অনেক অভিজ্ঞ মানুষজন আছেন। এদের মধ্যে ক্ষুদ্র আমিকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমি ফাতিমা জাহরা হাসান রাইসা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স শেষ করেছি এবং বর্তমানে মানবাধিকার কর্মী হিসেবে কাজ করছি এবং এডিটর ইন চিফ হিসেবে আছি নিউজ বাংলাদেশে। তো আইনের ছাত্রী হিসেবে এবং লিগাল ফ্র্যাটার্নিটির একজন হিসেবে আজকের এই অনুষ্ঠানের যে টাইটেলটা ঠিক করা হয়েছে বৈষম্যহীন রাষ্ট্র গঠনে নাগরিক ভাবনা, সেখানে আমি যদি আমার ভাবনাগুলো বলি, প্রথমেই শিক্ষা ব্যবস্থা সংস্কারের এখানে একটা কথা এসেছে যে বৈষম্যহীন রাষ্ট্র গঠনে শিক্ষা ব্যবস্থাটা আসলে ঠিক কেমন হবে। তা আমি যদি একদম আমাদের প্রাথমিক লেভেলে আমরা যখন আমাদের ধর্ম বইটা পড়তাম, রিলিজিয়ন বুকটা পড়তাম, আমরা সেখানে অনেক সাহাবীদের কথা পড়তাম, খলিফাদের কথা পড়তাম, ওমর রাদিয়াল্লাহর কথা পড়তাম, আবু বকর রাদিয়াল্লাহর কথা পড়তাম, কিন্তু সেইখানে আমরা কোনো নারী সাহাবীর কথা পড়তাম না। আমরা কোনো নারী সাহাবীকে উদাহরণ হিসেবে দেখি নাই, অথচ অনেক নারী সাহাবী যেমন মুসাইবা বিনতে কাব, তারপর খাওলা বিনতে আল আজবার, ওনারা কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করেছিল। এই নারীরা মিলিটারি লিডার ছিল, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল অনেক নারী সাহাবী। এই যে নারীদের যে স্বাধীনতা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সেই কথাগুলো আমরা পাঠ্য বইয়ে পড়ি না। আমি মনে করি পাঠ্য বইয়ে এই বৈষম্যটা দূর করা দরকার। আমাদের ধর্ম বইগুলোতে আমরা যেরকম খলিফাদের কথাগুলো পড়ি, পুরুষ সাহাবীদের কথা বলি, মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোদ্ধা হিসেবে যে নারীরা ছিল এবং বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তারা যে ভূমিকা রেখেছে, অবদান রেখেছে, সেই বিষয়গুলো আমাদেরকে আমাদের পাঠ্য বইগুলোতে আনতে হবে। কারণ বরাবরই ইসলামকে নারী বিদ্বেষী, নারীদেরকে পিছিয়ে রাখা এবং এরকম একটা পার্সপেক্টিভ হিসেবে দেখানো হয়। বোরকা এবং হিজাব পরা নারীরা সবসময় ব্যাক স্টেজে থাকবে, এরকম একটা ধর্ম ইসলামকে দেখানো হয়। কিন্তু ইসলাম সেই সর্বপ্রথম ধর্ম যে নারীকে সম্পত্তিতে অধিকার দিয়েছে, তাকে একটা বৈবাহিক সম্পর্কে দেনমোহরের অধিকার দিয়েছে, ভরণ পোষণের অধিকার দিয়েছে। পৃথিবীর কোনো ধর্ম নারীকে এই অধিকার দেয়নি। এটা একটা বিষয়। আরেকটি বিষয় যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে সংবিধান পরিবর্তন নিয়ে। সংবিধান পরিবর্তন নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে। কিছুদিন আগেই আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি মুক্ত তর্ক হয়েছে, যেখানে প্রগতিশীল এবং রক্ষণশীল দুটো অ্যাসপেক্টের টিচাররা মিলে, শিক্ষার্থীরা মিলে, আইনের শিক্ষার্থীরা এবং শিক্ষকরা একটা বিতর্ক হয়। সেই বিতর্কের মোটামুটি সামারি এটাই ছিল যে সংবিধান এতদিন যতগুলো এসেছে সব দলীয়, দলের মত প্রকাশ পেয়েছে, জনগণের মত প্রকাশ পায়নি। তাহলে কিভাবে করে সংবিধানে সকল সাধারণ মানুষের মতকে আনা যাবে? সেটা করার জন্য রেফারেন্ডাম অর্থাৎ গণভোট করতে হবে। রেফারেন্ডাম বা গণভোটের মাধ্যমে সাধারণ মানুষের পার্সপেক্টিভটাকে সংবিধানে আনা সম্ভব। যেমন আমাদের রাষ্ট্রের একটি মূলনীতি আছে ধর্মনিরপেক্ষতা, আমরা সবাই জানি। তো এটা বারবার বলা হয় যে ৭১-এর যেই আমাদের যে উদ্দেশ্য ছিল ৭১-এর যুদ্ধে, সেটারই একটা প্রতিফলন হচ্ছে এই মূলনীতি। কিন্তু ৭১-এর ধর্মনিরপেক্ষতা কি আমাদের এইম ছিল না? আমাদের এইম কিন্তু ধর্মনিরপেক্ষতা ছিল না, আমাদের ছিল সাম্য, বৈষম্য বিরোধী একটা রাষ্ট্র হবে। তাহলে ধর্মনিরপেক্ষতা এখানে কিভাবে আসলো? কারণ এটা একটা পার্টিকুলার দলের, তখন যিনি ছিলেন তৎকালীন যে সরকার, আওয়ামী সরকার, তাদের একটা রিফ্লেকশন ঘটেছে। সেখানে কোনো গণভোট নিয়ে এই মূলনীতিটা ঢুকানো হয়নি। এবং পরবর্তীতে এটা এবং শেখ মুজিব তিনি যে সংবিধানটা শুরু করেছিলেন সেটা কন্টিনিউ হয়েছে শেখ হাসিনা পর্যন্ত। তাদের দলের রিফ্লেকশন এসেছে সংবিধানে, সাধারণ জনগণের আসেনি। তাই সংবিধান সংস্কারের ক্ষেত্রে গণভোট অর্থাৎ সাধারণ মানুষের প্রতিফলনটা খুব বেশি গুরুত্বপূর্ণ। বিচার বিভাগ সংস্কারের ক্ষেত্রে আমি আবারও বলবো, এখনো আমাদের বিচার বিভাগ অত্যন্ত মেল ডমিনেটেড একটা প্রফেশন। এখানে যথেষ্ট নারী নেই। আমি যখন কোর্ট মিটিংয়ে যাই,
আমি শুধু পুরুষদেরকেই দেখতে পাই, কয়জন নারী জজকে আমি দেখতে পাই, কয়জন নারী আইনজীবীকে আমি দেখতে পাই, অথচ সবচেয়ে বেশি ভিকটিমই হচ্ছে মেয়েরা। ডোমেস্টিক ভায়োলেন্সের ভিকটিম মেয়েরা, ধর্ষণের ভিকটিম মেয়েরা। তাহলে ভিকটিম যেখানে বেশি সেখানে তারা কাদের কাছে যাবে? একজন নারী যেরকম একটা নারী ডাক্তারের কাছে মোর কমফোর্টেবল, তেমনি একটা নারী ভিকটিম সে একটা নারী লয়ারের কাছে খুব বেশি স্বাচ্ছন্দ্যবোধ ভাবে তার সাথে যে ঘটনাগুলো হয়েছে সেগুলো বলতে পারে। সে একটা পুরুষ লয়ারের কাছে তেমন কমফোর্টেবল না। যারা পুরুষ আইনজীবী তারা আরো ভালো বলতে পারবে যে নারী বিভিন্ন তাদের কাছে স্বাচ্ছন্দ্যবোধ করে সবকিছু খুলে বলতে পারে না। তাহলে বিচার বিভাগ সংস্কারের ক্ষেত্র এখানে আমি মনে করি নারীদের যথেষ্ট পার্টিসিপেশনের যে পরিবেশটা সেটা ক্রিয়েট করতে হবে। নারীরা মনে ভয়েই যেতে চায় না। আমরা যখন ল পড়তে যখন গিয়েছি তখন আমাদেরকে বারবার এই প্রশ্নটার সম্মুখীন হতে হয়েছে সমাজ থেকে, তুমি মেয়ে, তুমি কেন ল পড়ছো, এটা তো মেয়েদের প্রফেশন না। তো এই আমাদেরকে ইনক্লুসিভিটিটা বাড়াতে হবে, আমাদেরকে নারী পুরুষ এই ভেদাভেদটা ভুলতে হবে এবং সবার যে অবদান ছিল আজকে এই যে জুলাই বিপ্লব, এখানের মধ্যে যে সফলতার অন্যতম একটা কারণ এখানে নারীদের অংশগ্রহণ। নারীরা সমাজের অর্ধেক আর বাকি অর্ধেককে তারা জন্ম দেয়। তাই এই সেকশনটাকে বাদ দিয়ে আসলে কখনোই উন্নয়ন সম্ভব না, রাষ্ট্র সংস্কার সম্ভব না। আমি আমি আসলে অনেক বেশি খুশি হতাম এখানে যদি প্যানেলিস্ট হিসেবে আরো অনেক নারী থাকতো, তাদের মন্তব্য শোনা হতো। এখানে যদি একজন পাহাড়ি থাকতো, একজন নন মুসলিম থাকতো, সবাইকে মিলে রাষ্ট্র গঠন করতে হবে। এইটা যদি আমরা যতদিন অ্যাকনলেজ করতে পারবো না, রাষ্ট্র ততদিন সংস্কার হবে না। আরেকটা বিষয় যে আমরা যারা ধর্মকে একটু হলেও ফলো করার চেষ্টা করি, আমি গত 15 বছরে যে জিনিসটা ফেস করেছি যে একটা আমার হিজাব বা আমার একটা বোরকা, এটা দেখে আমাকে একটা পার্টিকুলার দলের একটা ট্যাগ দিয়ে দেওয়া হতো। আমি বিকেলের একটা প্রোগ্রামে আমাকে একবার যেতে বলা হয়েছে, তারপর আমাকে বলছে যে হিজাবটা না করলে বোধহয় ভালো হয়। তো আমি কিন্তু যেতে পারিনি প্রোগ্রামটাতে। আমার খুব ইচ্ছা ছিল আমি সাংবাদিক হবো, আমি খবর করবো, কিন্তু না, আপনি হিজাব করেন, আপনি এখানে যেতে পারবেন না। যারা দাড়ি করেছে, যাদের টুপি ছিল, দাড়ি ছিল, আমার অনেক অসংখ্য জুনিয়র ছিল আইন বিভাগে, জেলে থেকে তারা পরীক্ষা দিয়েছে, তাদেরকে একটা রাজনৈতিক দলের ট্যাগ দিয়ে দেওয়া হতো। তো আমরা যে বৈষম্যটা শিকার হয়ে এসেছি, এখন আমাদের যে অন্য যে অপোজিশন যে তাদের সাথে যাতে আমরা এই বৈষম্যটা না করি, তাদেরকে একটা ট্যাগ না দিয়ে দিই। আমি এটা আসলে অনেক বেশি লক্ষ্য করছি যে হ্যাঁ একটা ট্যাগ দিয়ে দিলাম শাহাবাদী, আচ্ছা ও তো নাস্তিক। আমাদের সাথে যেটা হয়েছে সেটা যাতে আমরা রিপিটেশন না করি। তো এটাই আমার আসলে বলার ছিল। এবং আরেকটা ছোট কথা যে পুলিশ বিভাগের সংস্কারের ক্ষেত্রে এখন যে মামলাগুলো হচ্ছে ইনভেস্টিগেশন তো সেই পুলিশটাই করছে যারা আমার ভাইদের বুকে গুলি চালিয়েছিল, তাহলে কতটা নিরপেক্ষ হবে এই ইনভেস্টিগেশনটা? সেজন্য আমরা দেখেছি যে রুয়ান্ডাতে, ইউগোস্লাভিয়াতে আলাদা ট্রাইব্যুনাল করা হয়েছিল, আইসিটিওয়াইআর বা আইসিটিওয়াই, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালস ফর রুয়ান্ডা, ইউগোস্লাভিয়া, এবং সেখানে স্পেশাল টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল ইনভেস্টিগেশনগুলো করার জন্য। এটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে পুলিশে যারা অনেক আগে ছিল তাদেরকে এখানে আনতে হবে যাতে ইনভেস্টিগেশনটা নিরপেক্ষ হয়, তাদের আন্ডারে একটা স্পেশাল টাস্ক ফোর্স করে ইনভেস্টিগেশনগুলো করতে হবে। তো আমার এতটুকুই বলার ছিল। ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। চমৎকার উপস্থাপনার জন্য আমরা রাইসের বক্তব্যের সাথে আমরা নিজেরাও একমত। বিষয়গুলো আমরা আমাদের মতামতের মধ্যে অন্তর্ভুক্ত